আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের ভিডিওটা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের রাসায়নিক সমীকরণ সম্পর্কে। তোমরা জানো রাসায়নিক সমীকরণ কাকে বলে, এটা তোমরা জানো। তারপর আমি একটু বলি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য ও উৎপাদ দ্রব্যকে প্রতীক সংকেত ও সমীকরণের সাহায্যে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। যদিও তোমাদের বইতে এটা লেখা আছে, তারপরও হয়তো বারবার না পড়লে পারা সম্ভব না। যেমন জিঙ্ক, আমি যদি এখানে লিখি জিঙ্ক যোগ সালফুরিক অ্যাসিড H2SO4 সালফুরিক অ্যাসিড সমান সমান জিঙ্ক সালফেট যোগ জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন। এখন এইখানে সমীকরণে যেটা বলা হয়েছে, সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে এ একটা যৌগ, এ একটা মৌল, এর মাঝে একটা প্লাস চিহ্ন। আমি এখানে সমান সমান দিছি, সমান সমান না দিয়েও প্রকাশ করা যায়। যেমন আমি যদি লিখি হাইড্রোজেন যোগ অক্সিজেন, এটা তীর চিহ্ন দ্বারাও প্রকাশ করা যায় H2O। যদি আমি সমান সমান দিই তাহলে আমার পরমাণুর সংখ্যা সমান প্রকাশ করতে হবে। যদি সমান সমান চিহ্ন না দেই তাহলে আমাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। সমান সমান চিহ্ন দিলে আমার সমীকরণের সমতা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে সমান সমান আমি চিহ্ন দিছি, তোমাদের গণিতের সমীকরণ যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই সমান সমান চিহ্ন প্লাস মাইনাস এটা দিয়ে প্রকাশ করা হয়। এটাও একটা সমীকরণ, তবে এখানে সাধারণত প্লাস চিহ্নই ব্যবহার করা হয় রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে। এখানে সমান সমান যদি আমি না দিই, আমি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে আমার সমতাকরণের প্রয়োজন নেই। যদি আমি সমান সমান দিই, অবশ্যই পরমাণুর সংখ্যা আমাকে সমান করতে হবে। যেমন এখানে পরমাণুর সংখ্যা, এখানে পরমাণুর যে সংখ্যা 2, হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন 2টা আছে। 2 যোগ অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। এখানে 2, হাইড্রোজেন কয়টা আছে? 2 গুণ 1 যোগ অক্সিজেন কয়টা আছে? একটা। এখানে 2 4 যোগ 2 সমান সমান 2, 2 অক্ষে 2 আর 1 3। তাহলে এখানে 2 গুণ 3 আর এখানে 4 আর 2 যোগ করে কত হবে? 6। তাহলে এই পাশে 6 সমান সমান এখানে 6। এ পাশে যে কয়টা পরমাণু আছে এ পাশেও সেই কয়টা পরমাণু আছে। তাহলে একটা রাসায়নিক সমীকরণ কি কি প্রকাশ করে বা রাসায়নিক সমীকরণের বৈশিষ্ট্যই কি? দেখা যায় যে একটা রাসায়নিক সমীকরণ প্রকাশ করে যে সমান সমানের এক পাশে যে কয়টা পরমাণু আছে অপর পাশে সে কয়টা পরমাণু থাকতে হবে। সমান সমানের এক পাশে যে কয়টা মৌলিক পদার্থ, অর্থাৎ কি কি মৌলিক পদার্থ দ্বারা তৈরি, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে পানি উৎপন্ন করেছে, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন করেছে। এ পাশে যে কয়টা অণু আছে, অর্থাৎ এখানে 2টা অণু, এখানে একটা অণু মিলে এখানে 2 অণু পানি উৎপন্ন করেছে। যদি অণু সংখ্যা জিনিস থেকে, যেমন এইখানে এইটা একটা অণু, এই অণু যদি অণুর সংখ্যা একাধিক হয় তাহলে এই পাশে লিখে প্রকাশ করা হয়। যেমন এখানে 2 অণু হাইড্রোজেন, আমি যদি লিখি এখানে 3 অণু হাইড্রোজেন, এটাও প্রকাশ করা যাবে, অর্থাৎ 3 অণু হাইড্রোজেন। আমি যদি এখানে সালফিউরিক অ্যাসিডের কথা বলি, এখানে সালফিউরিক অ্যাসিড, এখানে একটা অণু সালফিউরিক অ্যাসিড, আমি যদি এখানে 5 দেই তাহলে 5 অণু সালফিউরিক অ্যাসিড। তখন পরমাণুর সংখ্যা কিন্তু অনেক হয়ে যাবে। এই সালফিউরিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা কত আছে? এখানে পরমাণু কয়টা আছে? হাইড্রোজেনের 2টে, সালফারের একটা, অক্সিজেনের 4টে। মোট পরমাণু আছে কয়টা? 4 আর 1 5 আর 2 7, 7টা পরমাণু আছে। তাহলে এখানে পরমাণুর সংখ্যা আমি হিসাব করার প্রয়োজন হবে, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে। অণুর সংখ্যা বেশি হলে পারে পাশে দিয়ে প্রকাশ করতে হবে, আবার সমান সমান না হলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। সমান সমান যদি সমতা করার প্রয়োজন না হয় তাহলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। এইগুলোই একটা রাসায়নিক সমীকরণ প্রকাশ করে। এই পাশে যে বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ এই পাশে বিক্রিয়ক পদার্থ
আর উৎপাদ যে পদার্থ, এই বিক্রিয়ক পদার্থ আর উৎপাদ পদার্থের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা একটা রাসায়নিক সমীকরণে প্রকাশ করে। যাই হোক, আমি এই রাসায়নিক সমীকরণের যে বিষয়টা তোমাদের বইতে 4টে বিষয় দেওয়া আছে, বিযোজন বিক্রিয়া দেওয়া আছে, দহন বিক্রিয়া দেওয়া আছে, আবার প্রতিস্থাপন বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া দেওয়া আছে। এই বিষয় সম্পর্কে যে প্রথমে সংযোজন বিক্রিয়া জিনিসটা কি? যে জারণ বিজারণ বিক্রিয়ায়, আমি সংজ্ঞাটা বলছি, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা অধিক রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন যদি আমি এখানে লিখি ফেরাস সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে ফেরাস সালফাইড। এখানে ফেরাস আর সালফার দুইটা যুক্ত হয়ে একসাথে ফেরাস সালফাইড উৎপন্ন করেছে। এটাকে বিক্রিয়ক পদার্থ বলা হয়। বিক্রিয়ক পদার্থ। আর এটা উৎপাদ বলা হয়, উৎপাদ। এখানে ফেরাস আর ফেরিকের মধ্যে একটা পার্থক্য আছে। ফেরাস যখন কম যোজি হয় তখন ফেরাস হয়, যখন বেশি যোজি হয় ফেরিক হয়। আবার আমি যদি এখানে জিঙ্ক দেই, জিঙ্ক সালফারের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড, দেখো দুইটা মিলে একটা উৎপাদ উৎপন্ন করেছে। যদি দুইটা মিলে একটা উৎপাদ উৎপন্ন করে তাহলে সেটাকেই আমরা সংযোজন বিক্রিয়া বলবো। আমি যদি অ্যামোনিয়ার কথা লিখি, অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে একটা বিষয় আছে, অ্যামোনিয়াম, তোমরা জানো অ্যামোনিয়া, এইটি অ্যামোনিয়া আর এটা অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম দুইটা আলাদা। অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। অর্থাৎ দুইটা যৌগিক, এখানেও একটা যৌগিক পদার্থ, এটাও একটা যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থ একত্রিত হয়ে একটা উৎপন্ন করেছে। এটাকে বিক্রিয়ক পদার্থ, এপাশে বিক্রিয়ক পদার্থ, এটা উৎপাদ। আমার মনে হয় তোমরা সংযোজন বিক্রিয়াটা বুঝতে পারছো। এরপরে দহন বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতি পুড়িয়ে তার উপাদানের মৌল অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এখানে বাতাসের অক্সিজেনে প্রবাহিত হবে। যাই হোক, যেমন ম্যাগনেসিয়াম, আমি যদি লিখি ম্যাগনেসিয়াম অক্সিজেন, এই অক্সিজেন পোড়ানোর ফলে এখানে কিন্তু তাপ দিতে হবে। তাপ দিলে পরে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি তীক্ষ্ণ দিয়েছি দেখে আমার সমতাকরণের প্রয়োজন নেই। আমি আগেই বলছি এটা রাসায়নিক সমীকরণের বৈশিষ্ট্য প্রকাশ করে। ম্যাগনেসিয়াম সালফার যদি আমি দিই, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড। এখানে আবার অক্সাইডের কথা আসলো। অক্সাইড সাধারণত অক্সিজেনের সাথে অন্য মৌল যুক্ত হলেই সেটা অক্সাইড। যেমন আমি যদি লিখি ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই অক্সাইডগুলো তুমি অর্থাৎ অক্সিজেনের সাথে যুক্ত হলেই সেটা অক্সাইড। যাই হোক, আমার মনে হয় এটাও তোমরা বুঝতে পারছো যে দুইটা, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে সাধারণত অক্সাইডে পরিণত হবে। যদি অক্সাইডে পরিণত হয় সেটাকে আমরা দহন বিক্রিয়া বলবো। এরপরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমি জানি যে তোমরা বাংলা ব্যাকরণে প্রতিস্থাপন অর্থাৎ উড়ে এসে জুড়ে বসা এই কথাটা তোমরা জানো। বাংলা ব্যাকরণে উড়ে এসে জুড়ে বসার কথাটা তোমরা অনেকেই জানো। যার শক্তি বেশি সেই শক্তি অনুসারে সাধারণত একজনের জায়গা অন্য দখল করে, যেটা প্রতিস্থাপন বিক্রিয়া। তবুও আমি সংজ্ঞাটা বলি, অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কম সক্রিয় মৌল বা যৌগমূলক এর স্থানে বসে নতুন উৎপাদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন আমি যদি এখানে ফেরাসের কথা বলি, ফেরাস কপার সালফেট
এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ফেরাস সালফেট যোগ কপার। দেখো এইখানে এই কপারকে সরায় দেবে, সরায় দিয়ে এখানে কি উৎপন্ন হবে, ফেরাস সালফেট। আর এখানে আমি ভুল বলছি, এটা হাইড্রোজেন উৎপন্ন হবে। কপার সালফেট, সরি কপারি, এটা কপারি উৎপন্ন হবে। ফেরাস কপার সালফেটকে, এই কপারকে বাদ দিয়ে কপারকে কোথায় নিয়ে যাবে, এই কপারকে এইখানে দিয়ে দেবে, আর কপারের স্থানে ফেরাসটা বলবে। তোমার আগেই বলেছি ফেরাস আর ফেরিক, অর্থাৎ ফেরাস হলো কম যোজি আর ফেরিক হলো বেশি যোজি। যেমন কিউপ্রাস কিউপ্রিক, কিউপ্রিক যখন হবে তখন সেটা বেশি যোজি হবে। এটা একজনকে সরা দিয়ে সেই জায়গাটা এই ফেরাস দখল করেছে দেখে এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এরপরে আছে বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া একটা যৌগিক পদার্থ, কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে যদি নতুন নতুন যৌগ উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে। যেমন আমি যদি লিখি পটাশিয়াম ক্লোরাইড KClO3, এটা পটাশিয়াম ক্লোরাইড, এটা ভেঙে এটাকে তাপ দেওয়া হবে, এটা তাপ দিলে কি উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড যোগ অক্সিজেন উৎপন্ন হবে। আমি তীর চিহ্ন দিছি, যদি তীর চিহ্ন না দেই তাহলে আমাকে ঠিক এরকম ভাবে লিখতে হবে, সমান সমান দিলে পটাশিয়াম ক্লোরাইড যোগ অক্সিজেন। এখানে আমি 2 দিলাম। তারপরে এইখানে দেখো তোমরা, এইখানে অক্সিজেন আছে 3, 3 দুগুণী 6, 2 গুণ 3, অক্সিজেনের পরিমাণ 6টা, এটা অক্সিজেন। এই পাশে তোমার কয়টা হবে অক্সিজেন, 6টা অক্সিজেন হবে। এখানে 2টা পটাশিয়াম আছে, 2টা পটাশিয়াম, ক্লোরিন 2টা আছে, ক্লোরিন 2টা, অর্থাৎ এ পাশে ক্লোরিন যে কয়টা আছে এ পাশেও ক্লোরিন সেই কয়টা আছে, এ পাশে পটাশিয়াম যে কয়টা আছে এ পাশেও পটাশিয়াম সেই কয়টা আছে, এ পাশে অক্সিজেন যে কয়টা আছে এ পাশেও অক্সিজেন সেই কয়টা আছে। অর্থাৎ এই পরমাণু সংখ্যার পরিবর্তন হয় না। যাই হোক, এটা একটা ভেঙে দুইটা, একটা যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে, একটা মৌলিক অণু উৎপন্ন হয়েছে, অর্থাৎ 2টা পদার্থ উৎপন্ন হয়েছে। এরপরে আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের কথা বলি, খড়িমাটি, এই খড়িমাটি এটাকে যদি তাপ দেওয়া হয়, এই তাপ দিলে পারে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটাকে খড়িমাটি বলা হয়। আর এটাকে চুন বলা হয়। তোমরা জানো এই চুন সাধারণত অনেকেই পানের সাথে খায়, ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, এখানে চুন, আর এটাকে খড়িমাটি বলা হয়। যদিও চুনের পানি, চুন আর ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু চুনের পানি, চুনের পানি, এটাকে চুনের পানি বলা হয়, এটা চুন বলা হয়। আর এটা হলো খড়িমাটি বলা হয়, খড়িমাটি বা এইটে ক্যালসিয়াম অক্সাইড, যেটা চুনা পাথর, চুনা পাথর, চুনা পাথর, এটা যদি আমি তাপ দেই তাহলে চুন হবে, ক্যালসিয়াম সরি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে দেখো চুনা পাথর, চুনা পাথর, চুন, চুনের পানি, 3টা অনেক সময় অনেকে এটা মিশ্রণ করে ফেলে, অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, প্র্যাকটিস মেক এ ম্যান ফর পারফেক্ট, তোমরা জানো যত প্র্যাকটিস করবা তত তোমরা বেশি পারবা। এখানে চুনা পাথরকে তাপ দিলে পারে চুন আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে চুনের পানি, চুন, চুনা পাথর আলাদা আলাদা জিনিস। তারপরও এই সংখ্যা আমি যে এখানে যে 2 লিখলাম, এটা তোমাদের আগের প্রতীক সংকেত যোজনী এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্যালসিয়াম অক্সাইড যেমন ক্যালসিয়ামের, তারপর আমি একটা বলি ক্যালসিয়ামের যোজনী কত 2, আর এই যে হাইড্রোক্সিল মূলক এর যোজনী কত 1, এটা এর উপর যাবে, এটা এর উপর। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো তোমরা এরকম আসে। যেমন জিঙ্কের যোজনী কত, জিঙ্কের যোজনী 2, সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী 2, এটা এর উপরে, এটার উপরে। যদি এটা সমান হয়ে থাকে তাহলে আর ওটা লেখার প্রয়োজন নাই, জিঙ্ক সালফেট, তোমাদের এটা তোমরা জানো, আমি জানি। যেমন পানি, এখানে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, এটার উপরে যাবে, এর উপরে যাবে।
দেখো পানি হয়ে গেল। এটা তোমরা জানো যোজনী যে চার্ট দেওয়া আছে, ওই চার্ট থেকে তোমরা এই যোজনী হয়তো মুখস্থ করবা। যদি মুখস্থ না করো, তোমাদের পারমাণবিক সংখ্যা অবশ্যই জানতে হবে। পারমাণবিক সংখ্যা যদি ভালোভাবে জানো, অষ্টকের নিয়ম, যদিও এটা বড় কথা, আর হলো সাধারণত দুইয়ের নিয়ম, এই দুইটা বিষয়ে যদি একটু তোমরা অবগত হও, যারা বেশি পড়তে চাও তাদের জন্য সাধারণত এটা বেশি ভালো হবে দুইটাই জানার জন্য। এরকম ক্ষেত্রে আমরা এই যে আমি যে কপার সালফেট, ফেরাস সালফেট এগুলো লিখি, কীভাবে লিখি? শুধু আমি না, সবাই অনেক যারা জানে তারাই লেখে। ফেরাস, এখানে এর যদি 2, সালফেট এর যোজনী কত? 2। যদি এই 2 সমান হয়ে যায়, একই গুণনীয়ক হয়ে থাকে, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে ফেরাস সালফেট যদি আমি এইরকম লিখি তাও কিন্তু হবে। সালফেট এখানে 2, এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়, অর্থাৎ কেটে দিয়েই আমরা লিখে ফেলি ফেরাস সালফেট। এরকমভাবে কেটে দিয়ে লেখা হয় ফেরাস সালফেট। আবার কপার সালফেটও ঠিক এরকমভাবেই লেখা হয়। কপার সালফেট আমরা কিভাবে লিখি? এটি যেমন এখানে কপারের যোজনী কত? 2, আর হলো সালফেট মূলকের যোজনী 2। এখানে ঠিক এরকমভাবে 2 লিখলাম, সালফেটও এরকমভাবে লিখলাম। যেহেতু এই 2 আর 2 সমান, সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারি, অর্থাৎ এই গুণনীয়কগুলো এইটে উঠায় দিতে পারি। সমান হলে পারে উঠায় দেওয়া যায়, অর্থাৎ উভয় পক্ষ থেকে উঠায় দিয়ে, উভয় পক্ষ মানে এই দুইটা সমান থেকে উঠায় দিয়ে কপার সালফেট লিখি। আমি যদি পটাশিয়াম ক্লোরাইড, যেটা আমরা আগে লিখলাম পটাশিয়াম ক্লোরাইড, কে এর মান কত? 1 যোজনী, আর ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে এটা এখানে, এটা এখানে, 1 দেখে আমাদের লেখার প্রয়োজন নেই, 1 দেখে এটা লেখার প্রয়োজন নেই। যাই হোক, এরকমভাবে আমরা এটা লিখতে পারি। যদিও হয়তো আমি সম্পূর্ণটা আলোচনা করতে পারি নাই, আগের ভিডিওতে আমি প্রতীক সংকেত যোজনী সম্পর্কে একটু আলোচনা করেছি। আজকে এই ভিডিওটাতে সাধারণত সমীকরণের আংশিক বিষয় আলোচনা করেছি। যদিও সমীকরণ হওয়ার জন্য তাপ, চাপ, তারপরে প্রভাবক, তারপরে বিদ্যুৎ বিশ্লেষণ, অনেকভাবেই সাধারণত সমীকরণ সংগঠিত হয়ে থাকে। আমি সামান্য পরিমাণ আলোচনা করেছি। যাদের ব্যাপক জানার প্রয়োজন তাদের আমি মনে করি বেশি বেশি করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।